ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে কি অনুপাত বলে? তাকে সাম্যানুপাত বলে। দুয়ে দিয়েছে সমকোণী ত্রিভুজের একটা কোণ 65 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান লেখো। তো সমকোণী ত্রিভুজ বুঝতেই পারছো যে একটা কোণ 90 হবে, তাহলে দ্বিতীয় কোণ হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমাদের তৃতীয় কোণের মান বার করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, তাই একটা কোণ 90 ডিগ্রি, প্রদত্ত একটি কোণ 65 ডিগ্রি, তাই তৃতীয় কোণ সমান। এবার ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, তাই 180 বিয়োগ 90 যোগ 65, তো 90 আর 65 যোগ করলে হয় 155, তাহলে 180 থেকে 155 মাইনাস করলে হবে 25 ডিগ্রি। দুয়ে দিয়েছে √22 প্লাস √9, তো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, সেখান থেকে বেরোবে 3, 22 আর 3 যোগ করলে হবে 25, 25-এর বর্গমূল করলে আমরা পাবো 5, যেহেতু 5 5-এ 25। চারে বলেছে 61% দশমিক সংখ্যা প্রকাশ করো। 61% মানে হচ্ছে 61-র 100, তাহলে 0.61। 5-এ বলেছে কোন সংখ্যার বর্গ আর বর্গমূল সমান? 1-এর বর্গ আর বর্গমূল সমান। 6 দিয়েছে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি? 3টি। 7-এ দিয়েছে 23.96 ডেসিলিটারকে ডেকালিটারে প্রকাশ করো। তাহলে 1 ডেকালিটার সমান হচ্ছে 100 ডেসিলিটার, তাহলে 1 ডেসিলিটার সমান 1-এর 100 ডেকালিটার। তাহলে 23.96 ডেসিলিটার সমান 23.96 বাই 100। এবার 23.96, এটা একটা দশমিক, এর মধ্যে অলরেডি একটা 100 আছে, তাই লিখবে 2396 বাই 100 গুণ 100, তাহলে 1 2 3 4, তাহলে চারটে সংখ্যার বাঁ দিকে দশমিকটা একটা দশমিক হয়ে বসবে, তাই হবে 0.2396 ডেকালিটার। 8-এ দিয়েছে 60টি আপেলে 3/5 মানে কটি আপেল? তাহলে 60টি আপেলের 3/5 মানে 60 গুণ 3/5, তো 60 গুণ 3/5 মানে এইভাবে লিখে নেবে 60 গুণ 3/5, তাহলে 60কে 5 দিয়ে কাটলে পাবো 12, 12 আর 3 গুণ করলে হবে 36টি আপেল। 10-এ বলেছে 2012 সাল লিপিয়ার কিনা লিখি। যেহেতু 2012 সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাই জন্য 2012 সাল লিপিয়ার হবে। 11-তে বলেছে একটি বৃত্তের বৃহত্তম জ্যা 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? তো বৃত্তের বৃহত্তম জ্যা মানে হচ্ছে বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, অতএব বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ভাজিত 2 সমান হবে 5 সেন্টিমিটার। 2-এর দাগে আসি। 2-এর আয়তে দিয়েছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হলে 2015 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল? তাহলে 2013 সাল লিপিয়ার নয়, স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট, তাহলে 2013 সালের 15ই আগস্ট থেকে 2014 সালের 15ই আগস্ট 365 দিন, আর 2014 সালও লিপিয়ার নয়, 365কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, তাহলে 2013 সালের 15ই আগস্ট বৃহস্পতিবার হলে তার একদিন পরে অর্থাৎ শুক্রবার হবে 2014 সালের 15ই আগস্ট। আবার 2014 সালের 15ই আগস্ট থেকে 2015 সালের 15ই আগস্ট 365 দিন, তার মানে আবার ভাগশেষ থাকবে 1, তাহলে 2014 সালের 15ই আগস্ট যদি শুক্রবার হয় তার একদিন পরে অর্থাৎ 2015 সালের স্বাধীনতা দিবস হবে শনিবার। 2-এ দিয়েছে একটি সমানুপাতের প্রথম দ্বিতীয় চতুর্থ পদ যথাক্রমে 20 30 60 হলে তৃতীয় পদ নির্ণয় করো। তাহলে প্রথম পদ 20, দ্বিতীয় পদ 30, তৃতীয় পদ আমাদের বার করতে হবে চতুর্থ পদ 60, তাহলে তৃতীয় পদ বার করার সূত্র হচ্ছে প্রথম গুণ চতুর্থ ভাজিতক দ্বিতীয় পদ। যেহেতু সমানুপাতের সূত্র হচ্ছে প্রথম গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, তাই 20 গুণ 60 বাই 30, 0 0 কেটে গেল, 6কে 3 দিয়ে কাটলে হয় 2, 20 দুগুণে 40, তৃতীয় পদ হবে 40। 3-এতে দিয়েছে মান নির্ণয় করো 7 ভাজিতক 2 পূর্ণ 3-এর 16, তাহলে 7 ভাজিতক 2 পূর্ণ 3-এর 16, 2 পূর্ণ 3-এর 16 এটা মিশ্র, এটাকে অপ্রকৃতই নিয়ে যাবে, 16 দুগুণে 32 আর 3-এ 35-এর 16, তাহলে 7টা একই থাকবে, ভাগটা গুণ হয়ে যাবে, আর 35-এর 16 অনন্যক লিখবে 16 35, 35 আর 7 কাটাকুটি করলে 5, তাহলে 16 5 মানে 3 পূর্ণ 1-এর 5। 4-এতে দিয়েছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 7.02 পৌনপুণিক 8 পৌনপুণিক।
তাহলে এটা কি করে লবটা তৈরি করব কি করে, পুরো সংখ্যাটা প্রথমে লিখে তার থেকে যে দুটোর মাথায় পৌনপুণিক আছে বাদ দিয়ে বাকি সংখ্যাটা লিখে লব তৈরি করব। তার মানে 7028 বিয়োগ 70, আর দুটোর মাথায় পৌনপুণিক আছে দুটো নয়, আর বাকি একটা শূন্যের জন্য শূন্য বসালে, তাহলে 6 9 5 8 0 0। এবার কাটাকুটি করলে হবে 3 4 7 9 4 9 5, অবশ্যই 2 দিয়ে কাটবে। 5-এ বলেছে 1 7 6 4 এর বর্গমূল নির্ণয় করো। তো 1764 মানে দুটো করে চারটে সংখ্যা জোড়া তৈরি করবে, তাহলে 17 আর 64, তাহলে 4 4 16, 1 64 হলো, 4 2 8। এবার 8-এর পিঠে 2 লিখলে, 4-এর পিঠেও 2 লিখলে, এবার 82-কে 2 দিয়ে গুণ করলে, তাহলে 2 2 4, 8 2 16, তাহলে 1764 হচ্ছে 42 গুণ 42, মানে 42-এর স্কোয়ার হচ্ছে 1764। 6 দিয়েছে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে 24টি কুলের মধ্যে পচে গেছে 6টি কুল, সমান 6 24 অংশ, মানে 1-এর 4 অংশ। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করলে হবে 100 গুণ 1-এর 4, মানে 25টি বা 25% কুল পচে গেছে। 7 দিয়েছে 1 কিলোগ্রাম চালের দাম 62 টাকা 50 হলে 2.5 কিলো, মানে 2.5 কিলোগ্রাম চালের দাম কত। তো গুণ করে দেবে, হবে 156.25 টাকা। ইত্যাদি আসি। 3-এর আয়তে দিয়েছে 8 বছর 8 মাস 28 দিনের সাথে 11 বছর 8 মাস 18 দিন যোগ করলে কত বছর কত মাস কত দিন হবে। তো সাজিয়ে নিয়ে যোগ করবে, যেমন হয়েছে 19 বছর 16 মাস 46 দিন। তো 46 দিন মানে হচ্ছে 30 যোগ 16, আর 16 মাস মানে 12 যোগ 4, তাহলে 12 মাস মানে 1 বছর, তাহলে 19 যোগ 1, আর 30 দিন মানে হচ্ছে 1 মাস 4 যোগ 1, তার মানে হবে 20 বছর 5 মাস 16 দিন। 2-তে দিয়েছে সরল করতে বলেছে -20-এর বিপরীত সংখ্যা, -7-এর বিপরীত সংখ্যা, প্লাস -4-এর বিপরীত সংখ্যা, -8। তাহলে -20-এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে +20-এর বিপরীত সংখ্যা -20, -7-এর বিপরীত সংখ্যা +7, প্লাস -4-এর বিপরীত সংখ্যা +4, -8। এবারে সব বন্ধনী থেকে বার করবে, -20 থাকবে, এটা বাইরে যেহেতু মাইনাস, ভেতরে প্লাস, প্লাস মাইনাসে -7, প্লাস প্লাসে +4, আর মাইনাসে মাইনাসে +8 হয়ে যাবে। দুটো সংখ্যার আগে বিয়োগ থাকলে, মানে ঋণাত্মক চিহ্ন থাকলে সে দুটো যোগ করতে হয়। তাহলে 20 আর 7 যোগ করে হবে 27, আর যেহেতু দুটোরই আগে মাইনাস আছে তাই মাইনাস বসবে, আর 4 আর 8 যোগ করে হচ্ছে 12। তাহলে 27 থেকে, এবার 27-এর আগে মাইনাস, 12-এর আগে প্লাস, তাই 27 থেকে 12 বিয়োগ করলে হবে -15। 3-এ দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তো 0.3 পৌনপুণিক মানে 3-এর 9, 0.16 পৌনপুণিক মানে 16 বিয়োগ 1/90 মানে 15/90, আর 0.1 পৌনপুণিক মানে 1-এর 9। এবার 1-এ হর বিশিষ্ট করলে হচ্ছে 30-এর 90, 15-এর 90, 10-এর 90। তো মানের ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড় সাজালে, তাহলে প্রথমে আসবে 0.1 পৌনপুণিক, তারপরে 0.16 পৌনপুণিক, তারপরে 0.3 পৌনপুণিক। 4-এ দিয়েছে জানালার পর্দা তৈরির জন্য বাবা 13 পূর্ণ 7-এর 10 মিটার কাপড় কিনে আনলেন, বাড়িতে 4 পূর্ণ 3-এর 5 মিটার কাপড় ছিল। এবার 3টে জানালার প্রতি পর্দার জন্য 5 পূর্ণ 3-এর 4 মিটার কাপড় লাগলো, এখনো কত মিটার কাপড় পড়ে আছে। তাহলে একটা পর্দার জন্য কাপড় লাগছে 5 পূর্ণ, একটা পর্দার জন্য কাপড় লাগছে 5 পূর্ণ 3-এর 4 মিটার, মানে 4 5 20, 3-এ 23-এর 4 মিটার। তাহলে 3টে পর্দার জন্য 3টে কাপড় লাগবে, তাহলে 23 গুণ 3/4, তার মানে 69/4 মিটার মোট কাপড় আমার লাগবে। এবার বাড়িতে কাপড় ছিল আর বাবা আবার কিছুটা কাপড় এনেছে, তাহলে মোট পর্দার কাপড় আছে 13 পূর্ণ 7-এর 10 যোগ 4 পূর্ণ 3-এর 5, তো 37-এর 10 যোগ 23-এর 5, তো যোগ করলে হচ্ছে 183 10 মিটার। তাহলে কাপড় পরে আছে 183 10 থেকে 69-এর 4 বিয়োগ দেব, তো বিয়োগ দিলে হবে 21-এর 20, মানে 1 পূর্ণ 1-এর 20 মিটার কাপড় পরে আছে। 5-এ দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে -8 ও +17, তাহলে -8 + 17 যোগ করলে আমার হবে
9। তো এইভাবে সংখ্যা রেখাটা এঁকে নেবে। এদিকে জাস্ট একটা দেখাবে যেদিকে ঋণাত্মক চিহ্ন আছে, 0 থেকে এই হচ্ছে 17, এইটা অ্যারোটা, আর অ্যারোর মুখ হচ্ছে বাঁ দিকে, মানে সেটা মাইনাসকে সূচিত করে, তো এটা হলো -8 আর এই হচ্ছে +9। 6তে দিয়েছে ভাগফল নির্ণয় করতে বলেছে, 3 ঘন্টা 27 মিনিটকে 9 দিয়ে ভাগ। তো 3 যেহেতু 9 থেকে ছোট, তাই এটা ঘন্টা, তাই 60 দিয়ে গুণ করে মিনিটে নিয়ে চলে আসবে, আর 27 মিনিটটা যোগ করে হবে 207 মিনিট। 207কে 9 দিয়ে ভাগ করলে হবে 23 মিনিট। 20-র মধ্যে 9 যাবে দুবার, 18, আর 27, 3 9 27, তার মানে হবে 23 মিনিট। 7এ দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলি দ্বারা 3টি সমানুপাত তৈরি করো। তো এইভাবে সাজিয়ে সমানুপাত তৈরি করে নেবে। সমানুপাত হচ্ছে প্রথম গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, যেন একই হয়। তো 60 গুণ 2 120, 12 10 120, আবার 10 আর 12 120, 60 দুগুণে 120। 4-এর দাগে আসি। 4-এর আয়তে দিয়েছে 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় গুণফল 24, দ্বিতীয় আর তৃতীয় গুণফল হলো 48, আর প্রথম আর তৃতীয় গুণফল হচ্ছে 32। সংখ্যা 3টি কী কী? ধরি লিখবে, প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা y, তৃতীয় সংখ্যা z। তাহলে xy সমান হচ্ছে 24, yz হচ্ছে 48, আর xz হলো 32। এবারে 1 2 আর 3 নম্বর সমীকরণ গুণ করলে আমরা পাবো xy ইন্টু yz ইন্টু xz সমান 24 গুণ 48 গুণ 32। এবার দুটো করে দেখো, x দুটো y দুটো, তাই x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার সমান 24 গুণ 48 গুণ 32। তাহলে এগুলোর বর্গমূল করবো, করে এখান থেকে পাবো xy z। আর এখানে 48 মানে 24 দুগুণে 48, আবার 32 আর 2 গুণ করলে 64, তাই 24 গুণ 24 রেখে 64 লিখলাম। এটাকে আবার ভাঙলাম, 24 গুণ 24 গুণ 8 গুণ 8, তো এখান থেকে জোড়া থেকে একটা করে বের করলাম, হলো 192। তাহলে x সমান হচ্ছে xyz বাই yz, মানে 192 বাই 48 সমান 4। y সমান xyz বাই xz, 192 বাই 32 সমান 6, আর z সমান xyz বাই xy সমান 192 বাই 24 সমান 8। তাহলে সংখ্যা 3টি হচ্ছে 4, 6 এবং 8। 2-এতে একটা সরল করতে দিয়েছে, তাহলে এইটা মাথা, এটা রেখা বন্ধনী, এইটা আগে করবো 1 3 আর 1 6, বিয়োগটা আগে করব। 3 আর 6 লসাগু হচ্ছে 6, তাহলে 2 বিয়োগ 1/6, তার মানে হচ্ছে 1 6। 2 আর 6 লসাগু আবার 6 হবে, তো 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 বিয়োগ 1/6, মানে হচ্ছে 1 2। 1 2 এর বন্ধনীর মাঝে কোনো চিহ্ন নেই, তাই এর লিখবে 1 2, বাকিগুলো এমনি নামাবে 1 2 এর 2 এর 6। এবার 2 2 কেটে যাচ্ছে, তাহলে 2 বিয়োগ 1 6। 6 আর 2 গুণ করেই 12, 12 বিয়োগ 1/6, তাহলে 12 থেকে 1 বিয়োগ হলে হয় 11 6। তাহলে 1 বিয়োগ 1 2 ভাজিতক 11 6, ভাগটা হয়ে গেল গুণ, আর 11 6 উল্টে গিয়ে 6 এর 11, 6 আর 2 কাটলে 3, 3 এর 11, তাহলে 1 বিয়োগ 3 এর 11, তাহলে হচ্ছে 11 বিয়োগ 3/11 সমান হচ্ছে 8 এর 11। 3-এ দিয়েছে কোনো পরিবারের মোট মাসিক খরচে 4750 টাকা, খাওয়ার জন্য ব্যয় হয়, অন্যান্য খরচ হচ্ছে 5900 টাকা। খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, মোট মাসিক খরচ কত বাড়বে না কমবে? তাহলে খাওয়ার জন্য ব্যয় হচ্ছে 4750, অন্যান্য খরচ 5900, তাহলে মোট খরচ হচ্ছে 10650 টাকা। এবার খাওয়ার খরচ 10% বাড়ানো হলো, তাহলে বর্তমানে খাওয়ার খরচ 4750 গুণ 10 এর 100, মানে 475 টাকা বেড়েছে। তাহলে এখন খাওয়ার জন্য খরচ হয় 4750 যোগ 475, মানে 5225, আর অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, তাহলে বর্তমানে অন্যান্য খরচ 5900 গুণ 16 এর 100, মানে 944 টাকা কমেছে। তাহলে বর্তমানে অন্যান্য খরচ 5900 মাইনাস 944, মানে 4956 টাকা। তাহলে বর্তমানে মোট মাসিক খরচ যোগ করে বার হলবে 10181 টাকা। তাহলে মাসিক খরচ কমবে 10650 থেকে 10181 মাইনাস করলে 469 টাকা। 4-এ দিয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো, যা 8 15 20 25 দ্বারা বিভাজ্য। তাহলে 8 15 20 25-এর লসাগু করে সেটাকে বর্গে নিয়ে যাবে, তো বর্গে নিয়ে দেখা যাচ্ছে 3 বিজোড়ে আছে, তাই লসাগু পূর্ণবর্গ নয়, অতএব নিম্ন লসাগু হলো 3600, কিন্তু এটা হচ্ছে একটা 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। আমাদের বলেছে 5 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা।
এবার 3600কে 4 দিয়ে গুণ করে পেলাম 14,400, 9 দিয়ে 32,400, 16 দিয়ে 57,600, 25 দিয়ে 90,000 আর 36 দিয়ে গুণ করে পেলাম 1,29,600। তো এটা হয়ে যাচ্ছে 6 অঙ্কের। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 14,400 হবে আর বৃহত্তম 90,000 হবে। 5 দিয়েছে এক ধরনের গয়নার সোনার উপর অনুপাত 4:7। এইরকম গয়না 357 মিলিগ্রাম রূপোর সঙ্গে কত মিলিগ্রাম সোনা মেশানো আছে? তাহলে সোনা ইস্টু রূপা মানে 4:7, বা সোনা বাই রূপা সমান 4/7। তাই সোনা বাই 357 সমান 4/7। অতএব সোনা 4 গুণ 357/7। 357কে 7 দিয়ে ভাগ করলে হয় 51। তাহলে 4 আর 51 গুণ করে দেবে 204 মিলিগ্রাম সোনা মেশানো আছে। 6 দিয়েছে ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে 4টে মূর্তি করেন। একটা মূর্তি করতে কত সময় লাগবে? তাহলে 4টে মূর্তি তৈরি করতে সময় লাগছে 11 ঘন্টা 36 মিনিট। একটা মূর্তি করতে 4 দিয়ে ভাগ করব। তো 11-এর মধ্যে 4 যাবে দুবার, 4 দুগুণে 8। 11 থেকে 8 বিয়োগ হলে হয় 3। 2টাও ঘন্টা হবে, 3টাও ঘন্টা, যেহেতু 11টা ঘন্টা ছিল। এবার 3কে 7 দিয়ে গুণ করে 180 করে নেবে, মিনিটে চলে গেল। 36টা যোগ করলে 216। এবার 216কে 4 দিয়ে ভাগ করবে। 21-এর মধ্যে 4 যাবে 5 বার 20 আর 4 4 16, মানে 2 ঘন্টা 54 মিনিট। তার মানে প্রতিটা মূর্তি তৈরি করতে সময় লাগবে 2 ঘন্টা 54 মিনিট। 5-এর আয়তে দিয়েছে একটা সরলরেখার বহিস্থ বিন্দু থেকে ওই সরলরেখার ওপরে লম্ব অঙ্কন করো। তো এই হচ্ছে একটা ধরো সরলরেখা, যে কোনো মাপের টানলে। এবার বহিস্থ বিন্দু মানে এখানে একটা বিন্দু নিলে, নাম দিলে ধরো পি। এবার পি বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, যেটা এবি সরলরেখাকে ছেদ করবে। এইভাবে কাঁটাটা বসাবে, বসিয়ে এমন একটা মাপ নেবে যাতে যে বৃত্তচাপটা আঁকলে এবি সরলরেখাটাকে দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে এই দুটো বিন্দু পেয়ে গেলাম। তাহলে এই বিন্দু দুটোকে ডিপ করে নিলে এবারে এই বিন্দুতে কাঁটা বসিয়ে বিপরীত দিকে এবার এটার মাপ নিয়ে নেবে। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে বৃত্তচাপ আঁকবে, আর এই বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে সেই বৃত্তচাপটাকে ছেদ করবে। এইভাবে ছেদ করলে এই যে ছেদ বিন্দুটা পেয়ে গেলে, এই ছেদ বিন্দু আর পি বিন্দুটা জুড়ে দেবে। তাহলে এই জুড়ে দিলে আর এখানে নাম দিয়ে দিলে পিএম। তাহলে এবার লিখে দেবে পিএম লম্ব এবি। তাহলে বহিস্থ বিন্দু পি থেকে এবি সরলরেখার ওপরে পিএম লম্ব এবি হয়ে গেল। এবারে 2 নম্বরে বলেছে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে তোমাকে আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। তারপরে সেই 90কে সমদ্বিখণ্ডিত করলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটা আঁকবে, আর অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন তো ব্যবহার করবে না। এবার ওই একই মাপ রেখে এইখানে কাঁটা বসাবে, বসিয়ে এই একটা বৃত্তচাপ, এটা হলো 60 ডিগ্রি। এবার এখানে কাঁটা বসিয়ে এই 120। এবার উপরের দিকে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এই 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এবার 90 ডিগ্রির ওপরের কোণের ওপরের যে বাহুটা, সেটা কোথা দিয়ে যাবে একটু দাগ কেটে নিতে হবে। পুরোটা এভাবে এঁকেও নিতে পারো। তো এই বিন্দুটা আর এই বিন্দুটার মাপ নেবে। মাপ নিয়ে বিপরীত দিকে বৃত্তচাপ আঁকবে। এঁকে এই বিন্দুটা আর এই বিন্দুটা জুড়ে দেবে, দিলে 45 ডিগ্রি কোণ পেয়ে যাবে। এইভাবে জুড়ে দিলে এবার নাম দিলে পি কিউ, আর দিলে আর এখানে এস দিলে, তাহলে লিখে দেবে যে কোণ এস এটা হলো 45 ডিগ্রি। আমাদের 45 ডিগ্রি কোণটা দেখাতে হবে, এস কিউ আর সমান 45 ডিগ্রি। 3 দিয়েছে একটা ত্রিভুজ এঁকে 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করা, সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখাও। তো প্রথমে এইভাবে একটা ত্রিভুজ এঁকে নিলে, ধরো নাম দিলে এ বি
আর সি। তো এবারে প্রথমে আমি ধরো বিসি বাহুটা নিচে আছে, ওইটাকে আগে আমি সমদ্বিখণ্ডিত করব। তো বাহু সমদ্বিখণ্ড করা শিখেছো, মাঝে থেকে একটু বেশি নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে ওপরে এবং নিচের দিকে। এবারে সি বিন্দুতে বসে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার এই ছেদ বিন্দু বরাবর জুড়ে দিলে তো এটাই হয়ে যাবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। তো এইভাবে নাম দিয়ে দিলে, এটার নাম দিলাম ধরো ই। এইভাবে খাতাটাকে এবার ঘুরিয়ে নিয়ে এসি বাহুকে এইভাবে সমদ্বিখণ্ডিত করবে। তো মোটামুটি বাহুগুলো এক মাপের রাখলে সমদ্বিখণ্ডক আঁকাটা সোজা হয়ে যায়। ত্রিভুজের বাহুগুলো মোটামুটি একই মাপের রাখার চেষ্টা করবে, তাহলে সমদ্বিখণ্ডক তিনটে সুন্দরভাবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ছোট বড় হলে একটু অসুবিধা হবে। তো এটা জুড়ে দেবে। একটু নড়ে গেল, এটার নাম দিলে ধরো এফ। এবারে এবিকে সমদ্বিখণ্ডিত করব। তো এই জুড়ে দিলাম, এখানে লিখে দিলাম ইএফ, এটা ধরো জি দিলাম, আর এখানে সমবিন্দু নাম দিলাম ও। তাহলে এবারে আমরা কি লিখব, যে বিসি বাহু এবি বিসি এবং এসি বাহুর সমদ্বিখণ্ডক যথাক্রমে এখানেও একটা নাম দিতে হবে এবিসি। এখানে ধরো ডি দিলাম, ডিই, জি দিয়ে দিয়েছি, এটা দিলাম আই, আর এটা দিলাম কে। তাহলে লিখে দেবে যে ত্রিভুজ এবিসি এ এবি বিসি এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যথাক্রমে ডিই, আইএফ আর কেজি পরস্পর কে ও বিন্দুতে ছেদ করেছে। তাই এরা সমবিন্দু। এইভাবে করে নেবে।